ভারত কখনো যুগে যুগে এই উসমান হাদি কখনো বাঁচতে দেয় নাই, এরা দিবে না। আমার এই সুযোগ নিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো, আজকে উসমান হাদির জন্য বড় দায়ী, মৃত্যুর দায়ী। তো শেষবারের মতো হাদির গাড়িটাও যদি দেখতে পারি অথবা সামনে জায়গা নিতে পারি, সেই তাড়না থেকে সেই রাত 2টায় রওনা দিয়ে 11টায় এসে ঢাকা পৌঁছেছি। ওসমান হাদি ভাই শিখিয়ে গেছেন আমাদের কিভাবে আসলে আন্দোলন করতে হবে, কিভাবে দেশপ্রেম করতে হবে, এবং ওনার মতন যেন আরও বাংলাদেশে আরও নাগরিক জেনারেশন পরবর্তীতে যেন বাংলাদেশে আবার আসে। ওনার রক্তের প্রতিটা বিন্দু সৎ, হালাল। 24-এর গণ অভ্যুত্থানের পরে সে চাইলে ইচ্ছা করলে কোনো জায়গায় তদবির বাণিজ্য করতে পারতো, সচিবালয়েও ঢুকতে পারতো, ওই উপদেষ্টা পরিষদেও জায়গা পাইতো, সে ইচ্ছা করলে পারতো, এবং ইচ্ছা করলে তদবির বাণিজ্য করে 1000 কোটি টাকার মালিকও হইতে পারতো। কিন্তু সে সব কিছুর বাহিরে থেকে সে একটা মেসেজ দিছে, যদি আমি সৎ থাকি এবং সৎ পথে চলি, অবশ্যই এই দেশে আমরা একটা বিপ্লব ঘটাতে পারবো। উসমান হাদি এরা যুগে যুগে সৃষ্টি হয় না, আর কয়েক শতকে একবার আসে। এর যে ফিল আপনি দেখেছেন, ওনার মৃত্যুর খবর পেয়ে দল মত নির্বিশেষে সকলের মাঝে একটা দুঃখের ছায়া নেমে এসেছে, এবং সকলে অজস্রে কাঁদছে। যে কান্না কখনো চোখে আসে না, বিশ্বাস করি না। যখন মানে ওর কথাগুলো শুনি, মানে বুকে মানে রক্তক্ষরণ হয়। এই উসমান হাদি যখন মানুষ 54 বছর দেশ স্বাধীন হওয়ার পরে ফিল করতেছিল যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সে ছিল এই উসমান হাদি। এই উসমান হাদি আমার প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছিল। 54 বছর বাংলার মানুষ স্বাধীনতার পরে স্বাধীনতার স্বাদ বুকতে পারে নাই, শুধু একটা নেতৃত্ব হবে, একটা নেতারা হবে, সে নেতারা ছিল উসমান হাদি। সেই উসমান হাদি আমাদের মানুষের সকলে অধিকার প্রতিষ্ঠা করতে পারত। সেই উসমান হাদিকে ভারত এবং আমলের দূষর যারা বাংলাদেশকে অন করে, বাংলাদেশকে ভালোবাসে, এই জাতিকে কিছু দিতে চায়, এই ভারত কখনো যুগে যুগে এই উসমান হাদি কখনো বাঁচতে দেয় নাই, এরা দিবে না। আমার এই সুযোগ নিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো, আজকে উসমান হাদির জন্য বড় দায়ী, মৃত্যুর জন্য দায়ী। এই উসমান হাদিকে হত্যার পিছনে সবচেয়ে দায়ী স্বীকার করবো জামাত, বিএনপি, এনসিপি। আওয়ামী লীগ পতন হওয়ার পর তারা আওয়ামী লীগকে বুটকে তাদের গতিতে কিভাবে নিয়ে আসবে, তারা শ্বশুর বাড়ির জামাইয়ের মতো আদর করে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, যার ফলশ্রুতিতে আজকে তারা আমার গাড়ি বসে আমার বাইককে গুল্লি করেছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। এই উসমান হাদি কখনো ফিরে আসবে না। তবে আমি বলে দিতে চাই, এক উসমান হাদির কণ্ঠস্বরকে রুদ্ধ করে বাংলার জমিন থেকে হাজারো উসমান হাদিকে মুছে দেওয়া সম্ভব নয়। দেশপ্রেম আমরা সবার ভিতরে আমরা জাগ্রত করতে পারবো। নিজেও ওসমান ভাই যেভাবে বলছিলেন, আমি শহীদ হতে চাই, যারা হুমকির দামকে আমরা পছন্দ বরদাস্ত করবো না, এইভাবে প্রতিটা ক্ষেত্রে উনি কথাগুলো বলে গেছেন যে ওসমান হাদি ভাই শিখিয়ে গেছেন আমাদের কিভাবে আসলে আন্দোলন করতে হবে, কিভাবে দেশপ্রেম করতে হবে, কিভাবে ভারত বিরোধী আমাদের কাজ করতে হবে। আসলে ভারত যা করে গেছে আমরা তো চোখের সামনে 54 বছর, আমরা 53 বছর দেখেছি। আসলেই ভারত কখনোই বাংলাদেশের কোনো পক্ষে কোনো কাজ করে নাই, ওনারা ঠিকই সবসময় বিপক্ষে কাজ করে গেছেন। ওসমান ভাই তা দেখিয়ে গেছেন কিভাবে দেশপ্রেমের কাজ করতে হয়। রহমান ছিলাম যে কখন আমাদের এই ভাইয়ের জানাজায় আমরা উপস্থিত হতে পারবো। আমাদের আরও আগে আসা উচিত ছিল। আমরা মনে করি এটা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। উনি যে ইসলামের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ইনকিলাবের কথা বলেছেন, এটাই তার ভালোবাসার কারণেই মানুষ আসছে, ঝাঁকে ঝাঁকে আসছে, আরও আসবে ইনশাআল্লাহ। আমরা জানি হাদি আসলে একজনের বা একক কোনো দলের অথবা কোনো পরিবারের নয়, হাদি বাংলাদেশের 18 কোটি মানুষের। আজকের এই জানাজার নামাজ, বাংলাদেশের যে কোনো জানাজার নামাজ থেকে রেকর্ড পরিমাণ মানুষ এখানে অংশগ্রহণ করবে, আমরা সেটা জানি। এবং আমরা এই জন্য আগে এসেছি, অন্তত শেষবারের মতো হাদির গাড়িটাও যদি দেখতে পারি অথবা সামনে জায়গা নিতে পারি, সেই তাড়না থেকে সেই রাত 2টায় রওনা দিয়ে 11টায় এসে ঢাকা পৌঁছেছি। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এবং ওনার মতন যেন আরও বাংলাদেশে আরও নাগরিক জেনারেশন পরবর্তীতে যেন বাংলাদেশে আবার আসে ইনশাল্লাহ। উনি অনেক সৎ, অনেক মহৎ, অনেক কঠিন বক্তব্য রেখেছেন। ওনার রক্তের প্রতিটা বিন্দু সৎ, হালাল। এর জন্য মানে এই জাতিকে উনি অনেক বড় ধরনের একটা অবদান দিয়ে গেছেন, এবং উনি শেষ কথাটাই ওনার ভালো লেগেছে জানি না সমগ্র জাতির কাছে, যেটা হলো সেদিন হব আমি শান্ত। অ্যাকচুয়ালি উনি শান্তই হয়ে গেছেন শেষে। তো এটার জন্যই বলি যে আমাদের জাতীয় কবি জনাব কাজী নজরুল ইসলামের সাথে ওনার দাফনটা করার জন্য হাজারো কোটি ধন্যবাদ বাংলাদেশকে।
জুলাই বিপ্লবের পরে আমরা তো বিপ্লব বলি কি মুখে, কিন্তু বিপ্লব তো আসলে কার্যকারিতা পায় নাই। তো 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি, এর পরে অনেকেই বিক্রি হয়ে গেছে টাকার কাছে, ব্যবসায়ীদের কাছে, দালালদের কাছে, এবং অনেক বড় বড় বুদ্ধিজীবীরাও পর্যন্ত বিক্রি হয়ে গেছে এই 24-এর পরে। অনেকে অনেক টাকা পয়সা কামায় ফেলছে, কিন্তু একমাত্র হাদিকে আমি দেখছি যে এই ছেলেটা কারোর সাথে কোনো আপোষ করে না, এবং 24-এর গণ অভ্যুত্থানের পরে সে চাইলে ইচ্ছা করলে কোনো জায়গায় তদবির বাণিজ্য করতে পারতো, সচিবালয়েও ঢুকতে পারতো, ওই উপদেষ্টাও পরিষদও জায়গা পাইতো, সে ইচ্ছা করলে পারতো, এবং ইচ্ছা করলে তদবির বাণিজ্য করে হাজার কোটি টাকার মালিকও হইতে পারতো। কিন্তু সে সব কিছুর বাহিরে থেকে সে একটা মেসেজ দিছে, যদি আমি সৎ থাকি এবং সৎ পথে চলি, অবশ্যই এই দেশে আমরা একটা বিপ্লব ঘটাতে পারবো। এবং এমন বিপ্লব যেই বিপ্লব আমরা চাই, যেটা আমরা 24-এর গণ অভ্যুত্থানে 20,000 মানুষ রাস্তায় আহত হয়েছে, 2,000 শহীদ হয়েছে, 1,000 অন্ধত্ব বরণ করছে, কিন্তু আমরা আসলে 54 বছরের ইতিহাসে আমরা বিজয় অর্জন করতে পারি নাই। এটার মূল কারণ এই দেশের সরকার ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং তারা এই নতুন নতুন স্বৈরাচার হয়, নতুন নতুন ফ্যাসিস্ট হয়, এবং নতুন নতুনভাবে আমাদের উপরে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুনের রাজনীতি কায়েম করে। বাংলাদেশে এদেশে বারবার রক্ত দেওয়াই বৃথা। যারাই ক্ষমতার স্বাদ পায় শিয়াল শকুনে গিলে খায় বাংলার স্বাধীনতা আজ শিকলবন্দি অন্ধকার কারাগারে, গলা চেপে ধরে আছে কণ্ঠনালী চিৎকার হাহাকারে। স্বাধীনতা আজ বাক্সবন্দি দুর্বৃত্তের চাদরে, স্বাধীনতা আজ মুমূর্ষ হয়ে হাসপাতালে ঘুরে। আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষ কেউ পায় নাই। এর মূল কারণ বাংলাদেশের রাজনীতি যারা করে, তারা মূলত হইল গিয়া রাজনীতি করে পেটের জন্য, মানুষের সমাজের জন্য রাজনীতি তারা করে না। একজন দেশপ্রেমিক নেতৃত্বকারী মানুষ চাইলে 1 বছরে এই দেশকে সোনার দেশে পরিণত করতে পারে। অনলি কয় বছর? 1 বছর। কিভাবে সম্ভব? সবকিছু সম্ভব, কারণ এই দেশে কিছু হয় না, এর মূল কারণ হলো দুর্নীতি। ঠিক। দ্বিতীয় হইলো মাদক। এই দুইটা সিন্ডিকেট করে হইল গিয়ে এই দেশের রাজনৈতিক দল। যে ক্ষমতায় আসে সেই কি করে? এই জিনিসগুলা কি ব্যবহার করে এবং সুবিধা নেয়, এবং পুলিশ প্রশাসন এবং তারা রাষ্ট্রীয় যত বাহিনী আছে সবাইকে দিয়ে তারা তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে। বাংলাদেশে 54 বছরে কোনো রাজনৈতিক দলকে আমরা দেখি নাই যে জনগণের কথা বলছে, দেশ এবং দেশের মানুষের কথা বলছে, যে বলছে আমরা দুর্নীতি বন্ধ করব, এবং দুর্নীতি বন্ধের জন্য তারা কোনো পদক্ষেপ নিছে। এমন কোনো মানুষ, এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। কারণ তারা দলকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসে না। তারা দলকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসে না। তাদের ভিতরে ন্যূনতম তারা মুখে বলে আমরা দেশপ্রেমিক, আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা এত বড় বড় রাজনৈতিক বোদ্ধা, এত বুদ্ধিজীবী, আমাদের বয়স অনেক হয়ে গেছে, জুনা হয়ে গেছি রাজনীতি করতে করতে। আপনারা জুনা হইতে পারেন, কিন্তু আপনার দেশের জন্য রাজনীতি পরিবর্তন করতে পারেন। দেশকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম যে প্রধানমন্ত্রীর সিটে বসবে তাকে পরিবর্তন হতে হবে। সে যদি বলে যে আজকে থেকে বাংলাদেশে অন্যায়, অত্যাচার, রাহাজানি, দুর্নীতি, খুন খারাপি, জুলুম, জেল জুলুম, অত্যাচার সব বন্ধ, তাহলে বন্ধ। আগামীকালকে থেকে কারো বাপের সাধ্য নাই বাংলাদেশে কেউ এই কাজগুলো করবে। কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান হন, যিনি প্রধানমন্ত্রী হন, তার পিছনে অনেক ব্যাকআপ থাকে। কারা থাকে? বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে লিড দেয়। বড় বড় ব্যবসায়ীদের কাছে সরকার বিক্রি হয়, এবং সরকার বিক্রি হওয়ার পরে সরকারের কাছে এদেশের বুদ্ধিজীবী, এদেশের সাংবাদিক, এদেশের সুশীল, এদেশের আমলারা বিক্রি হয়। এরপর এই দেশকে এই সরকার, রাষ্ট্র যারা চালায়, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেয়, বিক্রি করে। এই দেশটা সোনার দেশে পরিণত হবে শুধুমাত্র একটা লোক যদি বলে যে আমি এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্য আমি কাজ করব। তাকে আপনি ক্ষমতায় নেন, একটা লোক থেকে 50,000 লোক, বেশি না। কয়টা লোক লাগে ভাই? 50,000। আমি বলি, প্রথম একজন লাগে প্রধানমন্ত্রী, 2 নম্বর লাগে রাষ্ট্রপতি, 3 নম্বর লাগে 350 জন এমপি। কয়জন এমপি? 350 জন এমপি। চতুর্থ লাগে হইল গিয়া 64 জেলায় 64 ডিসি, 8টা হইল ডিভিশনাল কমিশনার।
তারপর হইলো 4571 জন ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান বলেন বা নির্বাহী কর্মকর্তা বলেন, তারপর 41,139 জন ওয়ার্ড কাউন্সিলর। কয়জন ভাই? 41,139 জন। কারণ যতগুলা ইউনিয়ন পরিষদ 9 দিয়া গুণ দেন 41,139 হয়। তাহলে এই মাত্র 50,000 এর ভিতরে আপনার পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপর আপনার ধরেন যে এই র্যাব বা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুদক, তারপর যারা যেই সমস্ত সংস্থাগুলো আছে বা অধিদপ্তর পরিদপ্তর আছে, ওই সমস্ত অধিদপ্তর পরিদপ্তরে মাত্র একটা লোক লাগবে। কয়টা লোক? একটা লোক আগুন জ্বালায় দিতে পারবে সারা বাংলায়। এই জন্য 50,000 দেশপ্রেমিক লোক দরকার। আমি দেখেছি জুলাই অভ্যুত্থানে লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে। আরে ভাই, ওই দেশপ্রেমটা আপনারা কই নিয়ে গেলেন? আজকে মুষ্টিমেয় কিছু উপদেষ্টারা সংসদে গিয়ে, সংসদে তো যাইতে পারে নাই, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা কি করছে? তারা ওই ঠিক আগের সরকার যেমন বিক্রি হইছে, তারাও তলে তলে কারো না কারোর সাথে বিক্রি করছে। তারাও আতাত কইরা চলছে, তারাও দেখেন গিয়া সম্পদের পাহাড় করছে। কেন ভাই? তোমরা যেই ফ্যাসিস্টের সামনে